হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের প্রাইমারি ইন্টারভিউ ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের যে ক্লাসটা চলছে প্রাইমারি ইন্টারভিউয়ের ফর্ম ফিল আপ তোমরা প্রত্যেকে করে নিয়েছো আশা করি। যারা যারা করেনি তারা করে নেবে, কারণ ফর্ম ফিল আপ কিন্তু চলছে। তো এই যে প্রাইমারির ইন্টারভিউর জন্য প্রস্তুতি তোমরা নিচ্ছ প্রত্যেকেই, সেই প্রস্তুতিকেও আমরা আরও এক ধাপ এগিয়ে রাখার জন্যই তোমাদের সঙ্গে বেশ কিছু ক্রিটিক্যাল টপিকগুলোকে প্রায় দিনে এসে ডিসকাস করে নিচ্ছি। এবং এই ক্লাসটা তোমরা কিন্তু 8টা থেকে পাচ্ছ আমাদের আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাস করব ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে। তোমরা প্রত্যেকে জানো ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে নতুন যেটা লাগু হয়েছে, এবং তার পাশাপাশি আমরা 1986টা বের করেছি, যাতে করে এই দুটোর মধ্যে পার্থক্য এবং 1986 থেকে কোন কোন বিষয়গুলোকে নতুনভাবে চেঞ্জ করা হয়েছে এবং নতুনভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে 2020-তে, সেই দুটো বিষয়ে এখানে কিন্তু আমরা আজকে ডিসকাস করে নেব। তো জাতীয় শিক্ষানীতি 1986 প্রকাশকালটা কি রয়েছে? প্রকাশকাল হচ্ছে 1986 সালের 21শে এপ্রিল জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয়। এই নীতির খসড়া বলতে ড্রাফট তৈরি হয় চ্যালেঞ্জ অফ এডুকেশন আ পলিসি পার্সপেক্টিভ নামক আলোচনাপত্রের ভিত্তিতে। তাহলে এই বিষয়টা একটা গুরুত্ব রয়েছে, চ্যালেঞ্জ অফ এডুকেশন আ পলিসি পার্সপেক্টিভ। চ্যালেঞ্জ অফ এডুকেশন বলতে সেই সময় অনেকগুলো বিষয়কে নিয়ে ডিসকাস করা হয়েছিল, যে যাতে করে বাচ্চাদেরকে স্কুলমুখী করা যায়, যাতে করে খাদ্য, বস্ত্র, বাসস্থানের পাশাপাশি এডুকেশনটাকেও একদম একটা বেসিক যে নিড সেটার সঙ্গে বলা যেতে পারে যে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলা যায়, সেই বিষয়টাকে কিন্তু করানো হয়েছিল, যা 1985 সালের 19শে আগস্ট প্রকাশিত হয়েছিল। কি প্রকাশিত হয়েছিল? এই যে চ্যালেঞ্জ অফ এডুকেশন আর পলিসি পার্সপেক্টিভ, এটা কিন্তু 1985-তে প্রকাশিত হয়, এবং তারপর 1986 সালের 21শে এপ্রিল জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয়েছিল। এটার ভিত্তি কি ছিল? এই নীতির ভিত্তি ছিল 1968 সালের জাতীয় শিক্ষানীতি এবং কোঠারি কমিশনের সুপারিশ। এই কোঠারি কমিশন হচ্ছে 3টি ভাষার নীতি বা ত্রিভাষা নীতি, ঠিক আছে? এটা নিয়ে আমরা এর আগে ডিসকাস করেছি। কোঠারি কমিশন অর্থাৎ স্বাধীনতার পূর্বের বিভিন্ন কমিশন এবং স্বাধীনতা পরবর্তী কমিশনগুলো, যার মধ্যে কোঠারি কমিশন খুব গুরুত্বপূর্ণ ছিল, এবং সেটারই ভিত্তি ধরে 1986-তে এই শিক্ষানীতিটা লাগু করা হয়েছিল। এটার মূল উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্যগুলো জানতে হবে। উদ্দেশ্য ছিল সর্বজনীন প্রাথমিক শিক্ষা বা ইউপিই নিশ্চিত করা, যেটাকে আলটিমেট প্রাইমারি এডুকেশন বলা হয়। ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন বলতে পারো। শিক্ষার গণতান্ত্রিককরণ এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা। গণতান্ত্রিককরণ বলতে যাতে করে বাচ্চাদের মধ্যে, প্রত্যেকের মধ্যে শিক্ষাটাকে পৌঁছে দেওয়া যায়, যাতে করে সকলের মধ্যে শিক্ষা পৌঁছে দেওয়া যায়, এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা মানে সেটা যে কোনো স্তর, যে কোনো স্তরের মানুষই হোক না কেন, তারা যেন প্রত্যেকেই সমপরিমাণ শিক্ষাটা পায়। শিক্ষার মান উন্নয়ন এবং প্রযুক্তি ও বিজ্ঞান শিক্ষার প্রসার। শিক্ষার যেটা রয়েছে সেটাকে মান উন্নয়ন করতে হবে, প্রযুক্তি এবং বিজ্ঞান শিক্ষার প্রসার করতে হবে, ঠিক আছে? টেকনোলজি এবং সায়েন্স ক্ষেত্রে শিক্ষাকে আরও অনেক বেশি এগিয়ে নিতে হবে। বৃত্তিমুখী শিক্ষার উপর গুরুত্ব আরোপ করতে হবে, মানে স্কলারশিপের কথা বলছে এখানে। কেন? কারণ যাতে পিছিয়ে পড়া বাচ্চারা, ইকোনমিক্যালি উইকার সেকশন যারা রয়েছে, তারা যাতে বৃত্তি নিয়ে তাদের নিজেদের যে মেধা রয়েছে সেটাকে অনেক বেশি জাস্টিফাই করতে পারে এবং সুযোগটা পায়। এগুলো তো উদ্দেশ্য চলে গেল। এবার এর জন্য কর্মসূচি কী কী নেওয়া হয়েছিল? প্রধান কর্মসূচির মধ্যে ছিল অপারেশন ব্ল্যাকবোর্ড। কি? প্রাথমিক বিদ্যালয়গুলিতে অবকাঠামো উন্নয়ন, মানে সেখানকার যে পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে, এবং পরিকাঠামোকে অনেক বেশি উন্নত করতে হবে পূর্বের তুলনায়, যাতে করে বাচ্চারা স্কুলের প্রতি আকর্ষিত হয়। নবোদয় বিদ্যালয়, মেধাবী শিক্ষার্থীদের জন্য আবাসিক বিদ্যালয় স্থাপন, মানে রেসিডেন্সিয়াল স্কুলস যেগুলো রয়েছে। বর্তমানে তোমরা অনেকে ইএমআরএস এর পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের মধ্যে থেকে এটাও কিন্তু একটা একলব্য মেমোরিয়াল রেসিডেন্সিয়াল স্কুল যেটা রয়েছে সেটা। বয়স্ক শিক্ষা কি? প্রাপ্তবয়স্কদের শিক্ষার জন্য কর্মসূচি গ্রহণ। প্রাপ্তবয়স্কদের শিক্ষাটা কেন প্রয়োজন ছিল? প্রাপ্তবয়স্কদের শিক্ষাটা প্রয়োজন ছিল এই কারণেই, যাতে করে তাদেরকে বোঝানো সম্ভব হয়, বা যাতে করে তাদেরকে বোঝানো যায় যে বাচ্চাদের মধ্যে শিক্ষার হার, বাচ্চাদের মধ্যে শিক্ষার গুরুত্ব কেন পৌঁছে দিতে হবে, কেন বাচ্চাদেরকে শিক্ষিত করতে হবে, এবং তার পাশাপাশি এই প্রাপ্তবয়স্ক বাবা মাও যেন সমপরিমাণ গুরুত্ব বুঝে তাদের নিজেদের সন্তানদেরকে স্কুলে পাঠায় বা পাঠশালায় পাঠায় বা বাড়ির সামনের কাছাকাছি যেই শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে পাঠায়, যাতে করে তারা শিক্ষার অন্ধকার থেকে আলোতে আসতে পারে।
মুক্ত বিদ্যালয় দূরবর্তী শিক্ষা, বর্তমানে তোমরা অনেকেই জানো যে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় বা বলা যেতে পারে দেশীয় একটা সংস্থান। আমাদের পশ্চিমবঙ্গে কি রয়েছে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি NSOU, এটা হচ্ছে দূর শিক্ষা বা যেটাকে আমরা বলি কোরেসপন্ডেন্স এডুকেশন বা ডিস্টেন্স এডুকেশন, যেটার সঙ্গে আমরা যুক্ত। এছাড়াও রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের নাম তোমরা শুনেছ, ঠিক আছে, রবীন্দ্র ওপেন স্কুল যেটা মুক্ত বিদ্যালয়। এখানে কি হচ্ছে, এখানে অনেক প্রাপ্তবয়স্ক এবং অনেক সিনিয়র মানুষেরা কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদের যে ডিগ্রি সেটা কিন্তু কমপ্লিট করেছেন বা করছেন এখনো। এরপর কি আছে, শিক্ষা কাঠামোটা কেমন ছিল, তোমরা প্রত্যেকে জানো যে 2020 আগে পর্যন্ত এই শিক্ষা কাঠামোটাকেই কিন্তু করা হয়েছে। ক্লাস 10 মানে মাধ্যমিক, প্লাস 2 মানে HS, প্লাস 3 মানে হচ্ছে গ্র্যাজুয়েশন, বোঝা গেল? অর্থাৎ 10 + 2 + 3। আমরা দেখব এরপরে এখান থেকে 1986 ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে 2020 ন্যাশনাল এডুকেশন পলিসিতে কি কি পরিবর্তন হয়েছে। এখানে শিক্ষা পরিকাঠামোটা আমরা দেখে নিলাম, কি 10+2+3, অর্থাৎ মাধ্যমিক পর্যায়ে স্কুল থাকবে, মাধ্যমিক পাশ করার পরে উচ্চ মাধ্যমিকে তারা উত্তীর্ণ হবেন, যেটা +2 হবে। কোনো কোনো স্কুলে তোমরা দেখবে 10+2 এখনো পর্যন্ত কিন্তু তারা লেখে, তাই না? অর্থাৎ অর্থাৎ এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক স্কুল, ঠিক আছে। তারপরে +3 মানে হচ্ছে গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। এখন তো সেমিস্টারগুলো এক এক করে চলে এসছে, সেই বিষয়টাও আমরা এডুকেশন পলিসি 2020-তে আমরা ডিসকাস করব। পরবর্তীতে একটা সংশোধন হয়, কি সংশোধন হয়, 1990 সালে রামমূর্তি কমিটি এবং 1992 সালে জনার্দন রেড্ডি কমিটির সুপারিশের ভিত্তিতে জাতীয় শিক্ষানীতি সংশোধিত হয়, যা প্রোগ্রাম অফ অ্যাকশন বা POA 1992 নামে পরিচিত। এবং এর প্রভাব কি পড়েছিল, এই নীতির মাধ্যমে শিক্ষার সর্বস্তরে সমতা, গুণমান মানোন্নয়ন এবং প্রযুক্তিগত শিক্ষার বিস্তার ঘটে। এবং আমরা যারা বর্তমানে রয়েছি, আমরা কিন্তু বেশিরভাগই এই ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ 1986 এই পলিসির আন্ডারে কিন্তু পড়াশোনা করে আমরা কিন্তু আজকে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হয়েছি, ঠিক আছে। তো এটা হচ্ছে 1986 যে ন্যাশনাল এডুকেশন পলিসিটা ছিল, সেখানে কোন কোন বিষয়গুলো ছিল সেটা। এবার আমরা একটু দেখে নেব যে 2020 ন্যাশনাল এডুকেশন পলিসিতে কি কি পরিবর্তন বা কি কি বিষয়গুলোকে জায়গা করে দেওয়া হয়েছে, ঠিক আছে। দেখো, জাতীয় শিক্ষানীতি 2020 প্রাথমিক স্তরে, দেখো এটা কিন্তু কোন সময়, যখন হচ্ছে কোভিড, মনে আছে কোভিড ব্রেকআউট হলো চারিদিকে, তখন করোনা ভাইরাসের একটা প্রভাব, ঠিক সেই সময় কিন্তু জাতীয় শিক্ষানীতিটা আসে এবং এটা ধীরে ধীরে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে কিন্তু লাগু হয়েছে। প্রাথমিক থেকে স্নাতক মানে হচ্ছে গ্র্যাজুয়েট, আর স্নাতকোত্তর মানে কি মাস্টার্স, তাই না? তো প্রাথমিক থেকে স্নাতক স্তর পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় হতে চলেছে আমূল পরিবর্তন। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চিরাচরিত শিক্ষা ব্যবস্থার অবসান ঘটিয়ে শিক্ষানীতি সম্পর্কিত নতুন সরকারি নির্দেশিকা জারি হয়েছে। এখানে চিরাচরিত শিক্ষানীতি মানে NEP 1986 এর কথা বলেছে। চিরাচরিত মানে কি, যেটা চলে আসছে দীর্ঘদিন ধরে, সেটার মধ্যে আমূল পরিবর্তন এসছে এবং আমূল পরিবর্তন এসেই নতুন শিক্ষানীতি জারি হয়েছে। জাতীয় শিক্ষানীতি 2020 বা নিউ এডুকেশন পলিসি NEP এর আওতায় 3 থেকে 18 বছর বয়সী শিক্ষার্থীদের সামগ্রিক মূল্যায়নের উপর জোর দেওয়া হয়েছে। 3 থেকে 18, আর এটাতে কত ছিল, এটাতে ছিল 6 থেকে, ঠিক আছে, 6 বছর বয়স থেকে, মানে প্রাথমিক শিক্ষা সেখানে, ঠিক আছে। এরপরে আসি জাতীয় শিক্ষানীতি 2020। নতুন জাতীয় শিক্ষানীতি অনুসারে 10+2 মানে হচ্ছে HS বা হায়ার সেকেন্ডারি কাঠামোর পরিবর্তে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 5+3+3+4 এই কাঠামোর সংযোজন হবে প্রাথমিক থেকে স্নাতক স্তর শিক্ষা ব্যবস্থা পর্যন্ত। প্রথম 1 থেকে 5 প্রাইমারি, আমি একটু এখানে লিখে দিচ্ছি, 5 হচ্ছে প্রাইমারি, তারপরে +3 মানে কত, 8, এটা হচ্ছে আপার প্রাইমারি, ঠিক আছে। তারপরে যে 3 মানে 8 3 11, আর তারপরে যে কি আছে মানে 4 মানে 15, এই দুটো হচ্ছে একটা সেকেন্ডারি আর একটা হচ্ছে কি গ্র্যাজুয়েশন। সেকেন্ডারি হায়ার সেকেন্ডারিটাকে ওখানে কি করা হয়েছে,
ঘুরিয়ে দেওয়া হয়েছে, সেটাকে আমি এখানে এলাবোরেট করে বলেছি। কি বলেছে, নতুন এই কাঠামোতে 3 থেকে 8 পর্যন্ত অর্থাৎ 5 বছরের মৌলিক পর্যায়, 8 থেকে 11 বছর পর্যন্ত 3 বছরের প্রাক প্রাথমিক পর্যায়, 11 থেকে 14 বছর বয়স পর্যন্ত 3 বছরের প্রস্তুতিমূলক পর্যায়, আর 14 থেকে 18 বছর পর্যন্ত 4 বছরের মাধ্যমিক পর্যায় অন্তর্ভুক্ত থাকবে। তো 5 যোগ 3 যোগ 3 যোগ 4 এটাকে কিন্তু এইভাবে ভাঙা হয়েছে। 5 যোগ 3 যোগ 3 যোগ 4 শিক্ষানীতিটা কিরকম দেখো, নবম থেকে দ্বাদশ শ্রেণী মানে কি 9, 10, 11, 12 কটা শ্রেণী হলো, 4টা শ্রেণী হলো। তো নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 4 বছরের কোর্সটিকে মাল্টি ডিসিপ্লিনারি, অর্থাৎ এক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের নিজেদের পছন্দ মতো বিষয়কে বেছে নিতে পারবে। মনে আছে আমরা প্রত্যেকে মাধ্যমিক দিয়েছি, মাধ্যমিককে তো প্রত্যেকের সমপরিমাণ এবং সেম সাবজেক্ট ছিল, তারপরে আমাদের স্ট্রিম ভাগ হয়েছে, আর্টস, সায়েন্স, কমার্স, পরবর্তীকালে ভোকেশনাল এসছে, তাই না, আরও অন্যান্য থাকতে পারে। তো এই হচ্ছে মাধ্যমিকের পরে যে ডিসিপ্লিনারি মানে মাল্টি ডিসিপ্লিনারি হয়ে যাওয়া। কিন্তু এখানে কি বলছে, এখানে ক্লাস 9 থেকে ক্লাস 8-এর পর থেকেই কিন্তু ভেঙে যাচ্ছে। কি ভেঙে যাচ্ছে, ক্লাস 8-এর পর থেকেই বিষয়কে পছন্দ মতো নেওয়া যাবে। এছাড়া একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান, কলা, বাণিজ্য এই 3টি বিভাগ তুলে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তার বদলে বিষয়ভিত্তিক 8টি ক্ষেত্রে 16টি পছন্দ ভিত্তিক কোর্সের কথা উল্লেখ করা হয়েছে। আলাদা করে সায়েন্স, আর্টস, কমার্স এগুলো তুলে দিয়ে 8টি ক্ষেত্রের মধ্যে অর্থাৎ 8 ডিফারেন্ট ক্ষেত্রের মধ্যে 16 ডিফারেন্ট সাবজেক্টসের কথা উল্লেখ করা হয়েছে। জাতীয় শিক্ষানীতির কি কি পরিবর্তন হয়েছে জানতে চাইতেই পারে, তার জন্য আমাদের 1986টা জানতে হবে প্লাস 2020টাও জানতে হবে, দুটো পাশাপাশি রেখে পড়লে তোমাদের অসুবিধা হবে না। নতুন শিক্ষানীতি অনুসারে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের সমস্ত বিষয়ে ইংরেজির পরিবর্তে মাতৃভাষায় নির্দেশিকা দেওয়ার কথা বলা হয়েছে। মানে প্রাইমারি এডুকেশনটা কি হলো মাতৃভাষায়, প্রাইমারিটা কি হলো মাদার টাঙে হলো, তাই না। ওই জন্য তোমরা দেখবে প্রাইমারিতে যখন গণিতের আমরা ডেমনস্ট্রেশন করাচ্ছিলাম তখন সেখানে কিন্তু আমরা যে সেখানকার ডিজিটগুলোকে 1, 2, 3, 4, 5 এইভাবে লিখছিলাম, নাকি 1, 2, 3, 4, 5 এভাবে লিখছিলাম, ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু লিখছিলাম। উচ্চশিক্ষার ক্ষেত্রে সংস্কৃত ভাষাকে মাধ্যম হিসাবে শিক্ষার্থীদের ব্যবহার করতে পারবে। ষষ্ঠ শ্রেণী থেকে বিদ্যালয়ে কারিগরি বিদ্যা, কারিগরি মানে হচ্ছে ভোকেশনাল এডুকেশন, তোমরা প্রত্যেকে জানো ভোকেশনাল এডুকেশনটা কি, এটা কারিগরি বিদ্যা। এবং ভোকেশনাল এডুকেশনে 2 বছর উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে তারা ভোকলেট দিয়ে সরাসরি সেকেন্ড ইয়ারে পলিটেকনিকে ভর্তি হতে পারবে, তাই তো। তো উচ্চশিক্ষার ক্ষেত্রে সংস্কৃত ভাষাকে মাধ্যম হিসেবে যেমন ব্যবহার করতে পারবে, ঠিক তেমনি ক্লাস 6 থেকে শুরু করে কারিগরি বিদ্যা বা ভোকেশনালের ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবে। স্নাতক স্তর 3 থেকে 4 বছর পর্যন্ত হতে পারে। এক্ষেত্রে শিক্ষার্থীরা 2 বছরের জন্য ডিপ্লোমা অথবা বিটেক ডিগ্রি গ্রহণ করতে পারবে, তবে সার্টিফিকেটের জন্য ন্যূনতম 1 বছরের কোর্স বাধ্যতামূলক। 1 বছর পড়লে সার্টিফিকেট পাবে, 2 বছর পড়লে ডিপ্লোমা, 3 বছর পড়লে ডিগ্রি, 4 বছর পড়লে ইন্টিগ্রেটেড, ঠিক আছে। অর্থাৎ এই যে বিএড প্লাস গ্র্যাজুয়েশন 4 বছরের যদি কেউ কোর্সটা করে ইন্টিগ্রেটেড কোর্সটা, তাহলে বিএড প্লাস গ্র্যাজুয়েশনটা তার কিন্তু যোগ হয়ে যাবে ওখানে। স্নাতক স্তরে প্রয়োজন মতো বিরতি নিয়ে পুনরায় একই কোর্সে শুরু করতে পারবে। কেউ যদি 1 বছর 2 বছর পরে ছেড়ে দেয়, সে পুনরায় আবার সেখান থেকে শুরু করতে পারবে, মাঝখানে কারো গ্যাপ পড়ে গেল, বাট সে শুরু করতে পারবে। শিক্ষা ব্যবস্থাকে সহজ করার উদ্দেশ্যে জাতীয় শিক্ষানীতি অনলাইন শিক্ষা ব্যবস্থার ই লার্নিং এর উপর জোর দিয়েছে। ই লার্নিং বর্তমানে তো খুবই অনলাইন ক্লাসেস চলছে, অনলাইন এডুকেশনটা খুব এগিয়ে চলেছে, তোমরাও এখন অনলাইনেই ক্লাস করছো, প্র্যাকটিস করছো, তাই না। 2030-এর মধ্যে প্রত্যেক জেলার মধ্যে অন্তত একটি মাল্টিডিসিপ্লিনারি HEI হায়ার এডুকেশন ইনস্টিটিউশন তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এটা কি, এটা হচ্ছে টার্গেট, ঠিক আছে। কিসের টার্গেট, ন্যাশনাল এডুকেশন পলিসি। তো এগুলো প্রশ্ন আসতে পারে যে ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী 2030-এর মধ্যে কোন কোন টার্গেট নেওয়া হয়েছে তার মধ্যে একটা বলুন। আপনার কি মনে হয় ন্যাশনাল এডুকেশন পলিসি সঠিক একটা পদক্ষেপ? মনে রাখতে হবে সরাসরি তুমি একদম অস্বীকার করবে না যে না একদমই এটা খুব খারাপ হয়েছে, ভুল হয়েছে, তা নয়। অবশ্যই এখানে যারা বোদ্ধা রয়েছেন তারাই কিন্তু এই পলিসিগুলোকে বানান।
অবশ্যই সেটাকে অ্যাডমায়ার করতে হবে, তারপর তুমি তোমার নিজের মতামত দিতে পারো। তোমরা পড়বে, বিষয়টাকে জানবে, ন্যাশনাল এডুকেশন পলিসি কী এবং কেন। 1986টা আমি দিয়ে রেখেছি তোমাদেরকে, 2020টা দিয়ে রেখেছি। তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও, টেলিগ্রামে পিডিএফগুলো পাবে। টেলিগ্রামের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে জয়েন করে পিডিএফগুলো পাবে, পিডিএফগুলো নিয়ে নিও এবং বাড়িতে স্টাডি করতে থাকো, ঠিক আছে? দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।